স্টুডেন্টস, আজকে আমরা কম্প্রিহেনশন নিয়ে কথা বলবো। কম্প্রিহেনশনের উপরে আমরা দুটি ক্লাস পাবেন। কম্প্রিহেনশন ওয়ানে আমি আলোচনা করব মেইনলি আপনারা কিভাবে কম্প্রিহেনশন প্রবলেমগুলো সলভ করতে পারেন। অর্থাৎ একটা বেস্ট টেকনিক থাকা উচিত যেখানে আপনি কম্প্রিহেনশনগুলো কিভাবে প্রথমে পড়বেন, কোশ্চেনগুলো আগে পড়বেন নাকি প্যাসেজটা আগে পড়বেন, তারপরে কোশ্চেনগুলো ধরে ধরে কিভাবে আপনি প্রবলেমগুলো সলভ করতে পারেন সে ব্যাপারে আমরা কথা বলব। সেকেন্ড যে কম্প্রিহেনশনের ক্লাসটা হবে সেখানে আমি একটি বাস্তবধর্মী এবং 2019 সালে কম্বাইন্ড 8 ব্যাংকসের যে কম্প্রিহেনশনটা এসেছিল সেটি সলভ করে আপনাদের দেখাবো বাস্তব উপায়ে যে কিভাবে একটি কম্প্রিহেনশন সলভ করা যায়। তো মেইনলি কম্প্রিহেনশনের ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আপনার রিটেন পরীক্ষাতে অবশ্যই আসবে, ইটস আ মাস্ট কোশ্চেন। আপনি অন্যান্য বিভিন্ন জিনিস দেখতে পারেন, ফোকাস রাইটিং অন্য কিছু, সেখানে আপনাকে অ্যান্সারগুলো কিন্তু পরীক্ষার খাতায় লেখা থাকে না। এটা হচ্ছে একমাত্র কোশ্চেন যেখানে আপনার অ্যান্সারগুলো আপনার সামনে উপস্থিত, আপনার কাছে প্রেজেন্ট করা হয়েছে এবং আপনার কাজটুকু শুধু হচ্ছে সেই জায়গা থেকে খুঁজে নাও। অ্যান্সারগুলো আপনার ওখান থেকে খুঁজে নিতে হবে, অ্যান্সারগুলো আপনার হাতের নাগালে আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ইন আ সেন্স অফ যে এখানে 20 মার্কস থাকছে। যেহেতু 20 মার্কস আপনার কাছে একটি ইম্পর্টেন্ট বিষয়, 200 মার্কের মধ্যে 20 মার্কসে 18 পাওয়া পর্যন্ত সম্ভব। আপনার যদি ভালো প্রিপারেশন থাকে আপনি এই জায়গাটাতে 18 নাম্বার বা 17 নাম্বার ক্যারি করতে পারেন। সেটা যদি 17 বা 18 যেটাই হোক না কেন, আপনি এখানে 2 বা 3 আপনার প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে যেতে পারলে আপনি অন্যান্য জায়গার শেষে হয়তোবা আপনার সব কিছু মিলিয়ে 5 নাম্বার এগিয়ে যাওয়া মানে আপনি কম্পিটিশনে দৌড়ে অনেক দৌড়ে এগিয়ে যাওয়া। সো কম্প্রিহেনশনে আমাদের জোর দিতে হবে। এখন কম্প্রিহেনশনে আমি আগেই বললাম যে এখানে অ্যান্সার সবকিছু দিয়ে দেওয়াই থাকে। একটি কম্প্রিহেনশনের মধ্যে যত কিছু আছে, তার পার্সপেক্টিভ যা কিছু আছে, তার মধ্যে থেকে আমার কোশ্চেনগুলো খুঁজে নিতে হবে। কিন্তু আমাদের পরীক্ষার্থীদের দুঃখজনক হলেও সত্য যে কোশ্চেন অ্যান্সার যেখানে দিয়ে দেওয়া আছে তারপর আমরা ওর মধ্যে থেকে কোশ্চেন অ্যান্সার খুঁজে পাচ্ছি না। তাহলে কিভাবে আমরা খুঁজে বের করব? এর জন্য প্রথম যেটা বলতে হয় যে আপনাদের এর জন্য প্রচুর পরিমাণে পড়তে হবে। আপনারা যদি 1 বছর কেউ ডেইলি স্টার পড়তে পারেন, ইংরেজি পত্রিকা ডেইলি স্টার পড়তে পারেন, বা আপনি বাইরের যে কোনো পত্রিকা পড়েন, ইকোনমিক্স পড়তে পারেন, এরকম যদি আপনি একটা ইংলিশ পেপার খুঁটিয়ে খুঁটিয়ে 1 বছর পড়তে পারেন তাহলে আপনার কম্প্রিহেনশনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। একই সাথে আপনার ফোকাস রাইটিং, ইংলিশ ফোকাস রাইটিং, বাংলা ফোকাস রাইটিং দুটিও কিন্তু সলভ হয়ে যাবে এই জায়গা থেকে এসে। আবার অনুবাদেও আপনি অনেকখানি হেল্প পাবেন এই ডেইলি স্টার পড়ে। আমাদের দেশে শুধু ডেইলি স্টার নয়, ফিনান্সিয়াল এক্সপ্রেস বা ঢাকা ট্রিবিউন, আমরা অনেকগুলো নাম বলতে পারি। এখানে এই পত্রিকাগুলো পড়লে যেটা হয়, আপনি শিখে যান রিড বিটুইন দ্য লাইনস। এখানে যে লাইনগুলো দেওয়া আছে অত কি ইমপ্লাই করছে, কি ইনফার করছে, আপনি সেগুলো প্রবলেমগুলো কিন্তু বুঝে যাচ্ছেন এবং পড়তে পড়তে আপনি সেই লাইনগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। ফলে আপনার ইংলিশ রিডিং এর একটি হ্যাবিট তৈরি হচ্ছে। এই হ্যাবিটটি হচ্ছে আসল জিনিস। যখন আপনি একটি ইংলিশ কম্প্রিহেনশন পড়ার অভ্যাস তৈরি হয়ে যাবে, আপনি পরীক্ষার খাতায় যখন একটি কম্প্রিহেনশন আসবে খুব কম সময়ে, প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক কম সময়ে আপনি সেটি সলভ করে ফেলতে পারবেন। এটা হচ্ছে সেজন্য বললাম যে পড়াটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আরেকটা জিনিস হচ্ছে প্রবলেম যেটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে আননোন ভোকাবুলারি। আমরা বারবার করে বলছি যে ভোকাবুলারি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ভোকাবুলারি ছাড়া এই কম্প্রিহেনশন সলভ করা কিন্তু অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। কারণ আপনি হয়তো একটি সেন্টেন্সের মধ্যে 2টি বা 3টি আননোন ভোকাবুলারি যদি পড়েন, আপনি ওটা মানেটা বুঝতে পারছেন। তো সেই সব প্রবলেম, যেসব প্রবলেম আপনি ফেস করবেন, সেজন্য সব কিছুর মূলে হচ্ছে আপনার একটি ইংরেজি পত্রিকা বা ইংরেজি বই, ম্যাগাজিন যেটাই হোক না কেন, পড়ার একটা সর্বময় একটা প্রচেষ্টা থাকতে হবে, সব সময় একটা অভ্যাস গড়ে তুলতে হবে। এবং আপনি প্রতিদিন পড়তে পড়তে তার মধ্যে যে আননোন ভোকাবুলারিগুলো পাবেন সেগুলো হচ্ছে একটা খাতায় টুকে রাখবেন। আপনি যখন আননোন ভোকাবুলারিগুলো একটি খাতায় টুকে রাখবেন তখন যেটা হবে, সেই জায়গাগুলো থেকে আপনি কিন্তু অর্থগুলো খুঁজে নিয়ে শিখে যেতে পারবেন এবং ওই ভোকাবুলারিগুলো কিভাবে ব্যবহৃত হয় সেগুলো আপনি শিখে যাচ্ছেন। কিভাবে? কারণ হচ্ছে আপনি পত্রিকায় যেখানে দেখছেন যে এই ভোকাবুলারিগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা হয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই ভোকাবুলারিটা কিভাবে ইউজ হয়। তো এইটা একটা ইফেক্টিভ টেকনিক যে পত্রিকা পড়তে পড়তে ওখান থেকে ভোকাবুলারিগুলো কালেক্ট করে সেগুলো শিখে না। এবং মোর অর লেস আমি 1 বছরের কথাটা কেন বললাম, 6 মাস কেন নয়, সেটা আপনাদের অনেকের কোশ্চেন থাকবে। আমার মনে হয় যে 1 বছর পড়লে আপনি মোটামুটি পক্ষে
যে ওয়ার্ডগুলো আমরা সাধারণত স্যাট, টোফেল, জিআরই, জিম্যাট, যেখানেই ব্যাংক জবে হোক বা বিসিএস হোক, যেখানেই আমরা ইউজ করি না কেন, সেই ওয়ার্ডগুলোর মোস্ট অফ দি 90% ওয়ার্ডসের সাথে আপনি কিন্তু ওই পত্রিকার থ্রুতে পরিচিত হয়ে যাবেন। হ্যাঁ, যদি আমি বলছি তাদের কথা যারা পত্রিকাগুলো কুটিয়ে কুটিয়ে পড়েন, ইভেন ফর এডিটোরিয়ালগুলো খুবই ইম্পর্টেন্ট, ওখানে কিন্তু অনেক আননোন ভোকাবুলারি ইউজ করা হয়, যার জন্য আমি গুরুত্ব দিই যে বিজনেস পাতাটা ডেইলি স্টারে পড়বেন এবং হচ্ছে আপনারা অবশ্যই এডিটোরিয়ালগুলো করবেন। তো সেগুলো না হয় আমরা ফোকাস রাইটিং এর সময় কথা বলবো যে এগুলো কিভাবে ফোকাস রাইটিং এ বেনিফিট করে। আজকে আমি বলবো যে কম্প্রিহেনশনে এটি বেনিফিট করে কিভাবে। আপনি যখন ওই ভোকাবুলারিগুলো পড়ে ফেলছেন, আপনার যেখান থেকে রিডিং কম্প্রিহেনশন আসুক না কেন, এই রিসেন্ট টপিক থেকে কিন্তু আসে সাধারণত। আমরা দেখেছি যে যেগুলোই আসে কম্প্রিহেনশন, রিসেন্ট টপিক, ব্যাংকিং রিলেটেড, ইকোনমি রিলেটেড, এসব জায়গা থেকে আসে। অনেক সময় অবশ্যই এর বাইরে থেকেও আসতে পারে, এক্সামিনারের উপর ডিপেন্ড করে বা কারা কোশ্চেন করছে তাদের উপর ডিপেন্ড করে। যাই হোক না কেন, মেইন টেকনিক একটাই কম্প্রিহেনশনের জন্য। যে টেকনিক আজকে আমরা শিখবো, আমরা আশা করবো যে আজকের ক্লাসের পরে আপনাদের সামনে যে কম্প্রিহেনশন আসুক, সেটা 1 পাতা হোক, 2 পাতা হোক, ছোট হোক বড় হোক, আপনারা যাতে সলভ করতে পারেন। আর আমার প্রত্যাশা হলো আপনারা 90% ক্ষেত্রে সঠিক অ্যান্সার দিতে পারবেন আজকের ক্লাসটি করার পরে। তো শুরুতে আমি যে জিনিসটি বলবো, আমাদের টাইপ অফ কোশ্চেন্স কিরকম হতে হয় এখানে আমরা সেটা নিয়ে একটু দেখে আসি। আমাদের টাইপ অফ কোশ্চেন্স, আমরা যদি টাইপ অফ কোশ্চেন না জানি, তাহলে আমরা ঠিকমতো আলোচনা করতে পারবো না যে আসলে আমরা কিভাবে সলভ করবো, যার জন্য আমাদের টাইপ অফ কোশ্চেন্সটা একটু ইম্পর্টেন্ট। তো প্রথমত যেটা কম্প্রিহেনশন থেকে কোশ্চেন হতে দেখা যায়, সেটা হচ্ছে স্পেসিফিক কোশ্চেন্স বা স্পেসিফিক ডিটেইলস। স্পেসিফিক ডিটেইলস আন্ডারে কেমন করে, ধর এর আন্ডারে সরাসরি কোনো ডাটা, ফ্যাক্টস বা হচ্ছে কোনো আইডিয়া জানতে চাও। যেমন ধরুন আমি যদি একটা উদাহরণ দিই যে বাংলাদেশ নিয়ে আমি একটি প্যারাগ্রাফ লিখলাম, বাংলাদেশ নিয়ে যদি আমি একটা প্যারাগ্রাফ লিখতে চাই, হয়তো আমি বলবো বাংলাদেশ ইজ আ সাউথ এশিয়ান কান্ট্রি, or Bangladesh is situated in the South Asian region. It has a population of almost 18 crore. It has a GDP growth rate of 5.27% or 2%. তো দেখুন আমি এই যে প্যারাগ্রাফটা শুরু করলাম এবং কিছু লাইন বললাম, স্পেসিফিক ডিটেইলসের কোশ্চেনগুলো এখান থেকে যদি কোশ্চেন হতো, কোনো স্পেসিফিক ডিটেইলসের কোশ্চেন, সেটা হতো এরকম যে বাংলাদেশ ইজ সিচুয়েটেড ইন হুইচ রিজিয়ন বাংলাদেশ ইজ সিচুয়েটেড, এরকম আসতো যে কোন রিজিয়নে বাংলাদেশ অবস্থিত, বা হচ্ছে বাংলাদেশের পপুলেশন কত। এই কোশ্চেনগুলো কিন্তু আপনি খেয়াল করে দেখুন, কম্প্রিহেনশনে সুন্দরভাবে নাম্বার আকারে মেনশন করে দেওয়া বা স্পেসিফিক ডিটেইলস আকারে দেওয়া, ডাটা আকারে দেওয়া, যার ফলে এটার দিকে আমাদের চোখ পড়ে বেশি। এই কোশ্চেনগুলো তুলনামূলকভাবে কম্প্রিহেনশনের মধ্যে সবথেকে সহজ কোশ্চেনগুলো হয় হচ্ছে স্পেসিফিক ডিটেইলস কোশ্চেন। তো যার ফলে এগুলো আমরা দেখেছি যে কম্প্রিহেনশনের মোটামুটি যারা কোনোটাই পারে না কোশ্চেন সলভ করতে, তারাও এই স্পেসিফিক ডিটেইলসের কোশ্চেন কোনোভাবে অ্যান্সার করে দেয়। এখানে আরেকটা জিনিস বলি, যেহেতু বললাম যে অনেকেই এই কোশ্চেনগুলো সলভ করতে পারে না, সেখানে হচ্ছে আপনারা কম্প্রিহেনশন সলভ করতে গিয়ে অনেকে কিন্তু গ্রামারের প্রবলেম করেন। গ্রামারে যেমন ডিড দিয়ে কোশ্চেন করলে আমরা কি করি, আমার স্টুডেন্টরা হয়তো অনেকেই বলবেন যে আমরা যখন ডিড দিয়ে কোশ্চেন আসে, তখন যে টেন্সটা আমরা বুঝে ফেলি যেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইটে, সো আমরা সেন্টেন্সের অ্যান্সারটা শুরু করার সময়, কোশ্চেনের অ্যান্সারটা শুরু করার সময় ভার্বটা নিয়ে যাই কোথায়, পাস্টে নিয়ে শুরু করি। অর্থাৎ ভার্ব যদি থাকে হি ফিল, তাহলে আমরা ওটা অ্যান্সার দিই হচ্ছে হি ফেল্ট, কারণ হচ্ছে ডিড দিয়ে কোশ্চেন করা হচ্ছে। এই ধরনের কিছু ট্রিক্স আছে যেগুলো গ্রামারে, আপনারা আমাদের গ্রামারের লেসনগুলো কিন্তু সবাই কমপ্লিট করবেন, তাহলে অনেক কিছু গ্রামারের প্রবলেম যেগুলো হবে কম্প্রিহেনশন সলভ করতে যে, সেই প্রবলেমগুলো আর ফেস করবেন না। তো যাই হোক, আমরা টপিকে আবার ফিরে যাই। স্পেসিফিক ডিটেইলসের কোশ্চেনগুলো আমরা জানলাম যে কেমন হয়। এই কোশ্চেনগুলো ইজি, তাই এটি নিয়ে আর আলোচনার অপেক্ষা রাখে না। এবার আসি যে একটি কঠিন পার্টে, সেটা হচ্ছে ইনফারেন্স রিলেটেড কোশ্চেন। ইনফারেন্স রিলেটেড কোশ্চেন, যেখানে আপনার জানতে চাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে কম্প্রিহেনশনের মধ্যে হোয়াট ডাজ দ্য অথর ইমপ্লাই, এরকম ধরনের কিছু কোশ্চেন আমরা দেখতে পাই। যে আইডিয়াটা
কম্প্রিহেনশনে সুন্দরভাবে দেওয়া নেই। মানে হচ্ছে অথর হয়তো কথা বলছেন, কোনো একটা টপিক নিয়ে কথা বলছেন, কিন্তু উনি স্পষ্ট করে আপনাকে বলে দিচ্ছেন না যে ব্যাপারটা হচ্ছে এরকম। সে ফর আমি একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা হতে পারে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ধরুন একটি প্যারাগ্রাফ হচ্ছে, অথর ওখানে লিখছেন যে নারীরা কিভাবে বঞ্চিত হচ্ছে, কিভাবে নিগৃহীত হচ্ছে, কিভাবে শোষিত হচ্ছে। ঠিক আছে, তিনি এটা বলার পরে তারপরে যে বলছেন যে নারীরা যদি আজকে পুরুষের পাশাপাশি বিভিন্ন জব সেক্টরে তারা সুযোগ পেত, তাহলে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ডাবল হয়ে যেত বা আমরা আরো অনেক এগিয়ে যেতাম। তিনি আবার অন্যান্য দেশের সাথে, ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রির সাথে, আমেরিকা বা উন্নত দেশগুলোর সাথে তুলনা করে দেখাচ্ছেন যে তারা উইমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে কত দূর এগিয়ে গেছে। তাহলে দেখুন, এতটুকু বলার পরে আপনি কি বুঝতে পারছেন অথর আসলে কি ইমপ্লাই করছে? অথর ইমপ্লাই করছে যে হচ্ছে আমাদের নারী উন্নয়ন ঘটানো উচিত বা ডিসক্রিমিনেশনটা কমিয়ে আনা উচিত, নাই করে দেওয়া উচিত, ডিসক্রিমিনেশন থাকা উচিত না। তিনি কিন্তু এটি ইমপ্লাই করছেন তার পুরো টপিকে, কিন্তু উনি বারবার কিন্তু এত কিছু বলছেন না যে এই ডিসক্রিমিনেশনটা দূর করে দেওয়া উচিত। ওনার পুরো প্যারাগ্রাফে আপনি কোথাও পাবেন না যে উনি বলেছেন যে ডিসক্রিমিনেশনটা দূর করে দেওয়া উচিত। এটাই হচ্ছে ওনার মেন আইডিয়া। তাহলে বুঝতে পারলেন যে ওনার কথা থেকে আমাদের বুঝতে হচ্ছে যে হচ্ছে উনি আসলে বলতে চাচ্ছেন ওনার মেইন আইডিয়াটা আসলে কি। এত কিছু যে লিখছেন, এই সব কিছু সমন্বয় করে আমাদের সেই আইডিয়াটা পেতে হচ্ছে। এটা গেল হচ্ছে ইনফারেন্স বা ইমপ্লাইড ডাটা। এর মধ্যে আবার এরকম ধরনের কোশ্চেন আসে, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ইমপ্লাই। কখনো বলে অথর ইমপ্লাই করছে কি, বা কখনো প্যাসেজ ইমপ্লাই করছে কি। এটা তুলনামূলকভাবে স্টুডেন্টদের জন্য কঠিন হয়ে যায়। তবে আপনি এই কোশ্চেনগুলো সলভ করার জন্য যেটা করবেন, যে পুরো প্যাসেজটা যখন পড়বেন, পড়ে আপনি নিজেকে কোশ্চেন করবেন যে অথর, আমি যদি অথরের জায়গায় যেতাম তাহলে আমি এত কিছু বলে আসলে কি বোঝাতে চাচ্ছি, আমি কিসের পক্ষে এত আর্গুমেন্ট দিচ্ছি। তখন দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ইনফারেন্সটা বা অথরের ইমপ্লিকেশনটা এখানে কোথায়, কি ইমপ্লাই করতে চাচ্ছে অথর। আর থাকে কোথায়, আর থাকে কিছু কোশ্চেন ভোকাবুলারি রিলেটেড। ভোক্যাব, সেই ভোকাবুলারি আমি যেটা নিয়ে একটু আগেই আলোচনা করছিলাম আপনাদের সাথে, যে ভোকাবুলারি ছাড়া আসলে আপনি ইংরেজিতে খুব একটা দূর যেতে পারবেন। কারণ আপনার ইংরেজি ভাষা বা যে কোনো ভাষার শব্দ যেগুলো আছে সেগুলো আমাদের জানা ছাড়া বেশি দূর আগানো যায়। কম্প্রিহেনশন একটি অনেকগুলো শব্দের সমষ্টি, তার মধ্যে যদি আমি বেশ কয়েকটি ওয়ার্ড না জানি তাহলে আমি কিভাবে তার মিনিং বের করবো, আমি কিভাবে বুঝবো যে কি বলতে চাচ্ছে অথর। তার জন্য তার ওয়ার্ডগুলো তো আমাকে জানতে হবে, যার জন্য ভোকাবুলারি শিখে নিতে হবে। এটা কিছুই করার নেই। তবে এখানে এই ভোকাবুলারি কোশ্চেনগুলো একবারে কম্প্রিহেনশন রিলেটেড হয়। কিছু কোশ্চেন কনটেক্সট বেসিসে আমরা হয়তো ফাইন্ড আউট করতে পারি। কনটেক্সট বেসিসে কিভাবে আমরা বের করব? ধরুন একটি প্যারাগ্রাফের মধ্যে একটি ওয়ার্ড থাকলো সারেপ্টিশাস, এরকম একটি ওয়ার্ড থাকলো। তো ওই ওয়ার্ডটার আশেপাশের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর অন্য ওয়ার্ডগুলোর মিনিং যদি আমি জানি, তাহলে আমি হয়তো আন্দাজ করতে পারবো যে এই ওয়ার্ডটার মিনিংটা কি হতে পারে। কিন্তু যদি ওই প্যারাগ্রাফে বা ওই লাইনটিতে আরো দুইটি ওয়ার্ড থাকে যেটির অর্থ আমি জানি না, তখন কি হবে? তখন কিন্তু আমি আর এটার মিনিং বের করতে পারবো না। যার ফলে ভোকাবুলারিটা যে ডেইলি স্টার বা আমি যেগুলো বললাম ফিনান্সিয়াল এক্সপ্রেস বা যে কোনো একটা বই থেকে আপনি ভোকাবুলারিগুলো আজই শিখতে শুরু করুন, কারণ ইট টেকস আ লং টাইম। ভোকাবুলারি এবং ফোকাস রাইটিং এবং এই যে ইংরেজি পত্রিকা, এগুলা লং টাইমের একটা প্রিপারেশন দরকার হয় এই কম্প্রিহেনশনের জন্য বা হচ্ছে ফোকাস রাইটিং এর জন্য, ভোকাবুলারির জন্য। আপনি শুরু থেকেই আপনার ব্যাংক জবের যখন প্রিপারেশন শুরু করবেন, শুরু থেকেই চেষ্টা করবেন আপনারা ভোকাবুলারি প্রতিদিন 10টি অ্যাটলিস্ট ওয়ার্ড 10টি করে শেখার। তাহলে আপনার সব দিকে কাজে লাগবে, এমসিকিউতেও কাজে লাগবে, এখানে এসে আপনি সুবিধা পাবেন। আবার দেখবেন ফোকাস রাইটিং এর সময় আপনি বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড ওয়ার্ড ব্যবহার করতে পারছেন। তো যাই হোক, এটা গেল ভোকাবুলারি রিলেটেড কোশ্চেন। আর কি কোশ্চেন হয়? আর আমাদের হয় মেইন আইডিয়া বা সেন্ট্রাল থিম রিলেটেড। অর্থাৎ এটা হচ্ছে আমরা আগে যেরকম কথা বলেছিলাম যে অথর কি বলতে চাচ্ছে, এখানে কি ইমপ্লাই করতে চাচ্ছে, সেরকমই থাকে, যেটা ওই টপিকের মধ্যে হয়তো স্পেসিফিক্যালি লিখে দেওয়া থাকে না, কিন্তু আমার বের করতে হচ্ছে। সেটা কিরকম হয়? মেইন আইডিয়াটা যে এই যে আমি পুরোটা লিখলাম, বা এখান থেকে এরকমও কোশ্চেন হয় যে হচ্ছে মেইন আইডিয়া বা
টাইটেলটা কি হতে পারে? আপনারা সবাই হয়তো এই ধরনের কোশ্চেন ফেস করেছেন যে টাইটেলটা কি হতে পারে। আমি তো এই প্যারাগ্রাফটা পড়লাম, পড়ার পরে এখন আমি কি টাইটেল দিব? তো আপনারা সবসময় মনে রাখবেন মেইন আইডিয়া বা টাইটেল হয় ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে বা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফে। মানে পুরো কম্পোজিশনটার মধ্যে বা কম্প্রিহেনশনের মধ্যে হয় শুরুতে বা শেষে বা দুই জায়গাতেই থাকবে। যে আইডিয়াটা থাকবে তার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে মেইন আইডিয়া বা টাইটেলটি তৈরি করবেন। তো এই গেল হচ্ছে আমার কম্প্রিহেনশনের কোশ্চেনগুলো কি ধরনের হতে পারে সেই নিয়ে একটা আলোচনা। আমি আশা করব আপনারা আপাতত মনে হয় বুঝতে পেরেছেন যে টোটাল কোশ্চেনগুলো কিরকম হতে পারে কম্প্রিহেনশন। যদি আপনারা বুঝতে পেরে থাকেন যে কোশ্চেনগুলো কিরকম হতে পারে, তাহলে আমরা চলে যাব যে এরপরে এটা সলভ করতে হবে কিভাবে। আমরা তো কোশ্চেন বুঝতে পারলাম, কিন্তু হচ্ছে কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদের আসলে কি দরকার হবে, কিভাবে আমরা সলভ করব, বেস্ট টেকনিকটা কি। অনেকের হয়তো অনেক বেস্ট টেকনিক থাকে, তবে সবারই একটা কথা একই সাথে স্বীকার করতে হবে যে হচ্ছে পড়া বাদে সেই একই জায়গায় ফিরে যেতে হয় যে ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস বাদে এই কম্প্রিহেনশনে খুব ভালো করা অনেক কঠিন ব্যাপার। তো আপনার পড়ার হ্যাবিট তৈরি করুন, তার সাথে হচ্ছে ভোকাবুলারি জানতে চেষ্টা করুন। এখন আমি যেটা করব, আপনাদেরকে একটি কম্প্রিহেনশন সলভিং এর জন্য কি টিপস এন্ড ট্রিক্স আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যে আপনি কোনটা আগে করবেন, প্যাসেজ আগে পড়বেন নাকি কোশ্চেন আগে পড়বেন, সেটা একটু আপনাদের জানানোর চেষ্টা করব। তো এটা আমাদের হচ্ছে সলভিং টেকনিক, কম্প্রিহেনশন সলভিং টেকনিক। সলভিং টেকনিকের মধ্যে আমরা জানি প্রথমে আমরা শুরু করব, আপনারা বলবেন যে আমাদের শুরুটা হবে কি প্যাসেজ রিডিং দিয়ে। যেহেতু কম্প্রিহেনশনে আমি দেখছি যে একটি প্যাসেজ আছে, তাহলে কি আমি প্যাসেজ রিডিং করব, প্যাসেজ পড়ব, তারপরে যাব হচ্ছে কোশ্চেনে, নাকি হচ্ছে প্রথমে কোশ্চেন থাকবে তারপরে যাব প্যাসেজ। অনেকে বলেন যে প্যাসেজে আগে পড়ে তারপরে কোশ্চেনে যেতে, অনেকে বলেন কোশ্চেন পরে প্যাসেজ যেতে। আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ফার্স্টে কোশ্চেনগুলো পড়বেন, প্যাসেজ না পড়ে ফার্স্টে কোশ্চেনগুলো পড়বেন। আপনারা বলতে পারেন যে কম্প্রিহেনশনে কি আমি সলভ করছি, তাহলে আমি প্রথমে কোশ্চেনে কেন যাব, প্যাসেজে কেন যাব না? আচ্ছা, প্যাসেজ যাবেন না এই জন্য, প্যাসেজটা কিন্তু একটু বড় প্যাসেজ অনেক সময় আসতে দেখা যায়। আপনি প্রথমে যদি কোশ্চেনগুলোতে চলে যান, কোশ্চেনগুলো জেনে নেন যে আসলে আপনার কাছে কি জানতে চাওয়া হচ্ছে। 5টা বা 6টি কোশ্চেন যেখানে থাকে, 6টি কোশ্চেনের কিওয়ার্ডগুলো যদি আপনি জেনে নেন, বা হচ্ছে এখানে কি জানতে চাওয়া হচ্ছে সেটা যদি আপনি জেনে নেন, তারপরে যদি আপনি প্যাসেজে ফিরে যান, তাহলে আপনার জন্য প্রবলেমগুলো সলভ করা কিন্তু অনেক ইজিয়ার হয়ে যাবে। শুরুতে আপনি প্যাসেজ সম্পর্কে কিছুই জানেন না, কি কোশ্চেন আপনাকে করা হবে সে সম্পর্কে আপনি কিছুই জানেন না, সেভাবে আপনি শুরু করছেন। আর যখন আপনি মানে গাইডেড, আপনি কোশ্চেন দ্বারা গাইডেড হচ্ছেন, যে কোশ্চেনে কি কি আছে আপনি আগে থেকে জানেন, তারপরে আপনি প্যাসেজ পড়ছেন, তখন কিন্তু আপনার মার্ক করাটা সুবিধা হবে যে কোথায় আপনার কোশ্চেনগুলো আছে। তাহলে আমরা বেস্ট টেকনিকটা ফলো করবো, সেটা হচ্ছে প্রথমে কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে আমরা খুব বেশি সময় দিব না। দেখুন, আমি বারবার যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে কম্প্রিহেনশনে কিন্তু আপনার টাইম সেভিং এর একটা বিষয় আছে। কারণ আপনার কি কি রিটেনে আপনার ব্যাংক জবে ফোকাস রাইটিং লিখতে হচ্ছে, একটি বাংলায় একটি ইংরেজিতে, দুইটি অনুবাদ করতে হচ্ছে, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, কয়েকটি ম্যাথ করতে হচ্ছে, এবং তারপরে করতে হচ্ছে কি আপনার এই কম্প্রিহেনশন সলভিং। সো অনেক কিছু আপনার এখানে করতে হচ্ছে, বা অনেক সময় শর্ট নোটস থাকে সেগুলো সলভ করতে হচ্ছে। এত কিছু করার জন্য আপনার অবশ্যই টাইম এফিশিয়েন্ট হতে হবে, এবং কোনটাতে কত সময় দিবেন সেটি আপনি ভাগ করে নিয়ে যাবেন। তবে আমার সাজেশন আপনাদের জন্য থাকবে, আপনারা কম্প্রিহেনশনের জন্য একটু কম সময় দিবেন, রাখার চেষ্টা করবেন। অন্যগুলোতে সময়টা একটু বেশি করে দিয়ে এখানে যাতে সময়টা মিনিমাইজ করতে পারেন। তো তার জন্য এখানে যাতে সময়টা সেভ করতে পারেন, সেই টেকনিকের জন্য আপনার দরকার হচ্ছে প্রথমে কোশ্চেনগুলো সলভ করবেন, কোশ্চেনগুলো পড়া। তো কোশ্চেন যদি আমি পড়তে বলি, কিভাবে পড়ব, কিভাবে পড়লে আমি প্যাসেজটা সলভ করতে পারবো, কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। আমার আইডিয়া হচ্ছে যে আপনি প্রথম কোশ্চেনগুলো থেকে কিওয়ার্ডস ফাইন্ড করুন। কিওয়ার্ডস অর্থাৎ আপনি কোশ্চেনগুলো পড়ছেন,
এখানে কোশ্চেনগুলো পড়ায় যদি 5টি কোশ্চেন থাকে আপনি সর্বোচ্চ এখানে প্রথমবার কোশ্চেন পড়ার সময় দিবেন মাত্র 1 মিনিট। মাত্র 1 মিনিটের মধ্যে আপনি টোটাল কোশ্চেনটা 5টা কোশ্চেন 5টা লাইন করতে আপনি 1 মিনিট সময় দিবেন। এরই মধ্যে আপনি যেটা করবেন কোশ্চেনের কিওয়ার্ডগুলো আপনি দাগ দিবেন। ওকে, কিওয়ার্ডগুলো দাগ দিলে যেটা হবে, আমরা যখন এর পরের স্টেপটা আলোচনা করব তখন দেখবেন আমরা কম্প্রিহেনশনে ফিরে যাব বা প্যাসেজে ফিরে যাব, তখন এই কিওয়ার্ডগুলো আমাদের ফাইন্ড আউট করতে ওখান থেকে সুবিধা হবে। তাহলে কি বললাম যে সময় সেভ করার জন্য টাইম এখানে খুবই ইম্পর্টেন্ট। এই কম্প্রিহেনশনটা যদি আপনি একটা এইচএসসি লেভেলের কাউকে দেন, সেও কিন্তু সলভ করতে হবে, কিন্তু তাকে যদি আপনি 2 ঘন্টা সময় দেন সে হয়তো সলভ করতে পারবে, কিন্তু এটা আমার হয়তো সলভ করতে হবে 10 থেকে 15 মিনিটের মধ্যে। সেটা করাটা টাফ। সো আমাদের টাইম ম্যানেজমেন্ট ইজ কি হিয়ার। তাহলে কোশ্চেন থেকে আমি কিওয়ার্ডস গুলো দেখালাম, কিওয়ার্ডস গুলো আমরা সবাই বুঝতে পারবো। এই যে আপনার লাস্টের দিকে যে ওয়ার্ড গুলো থাকে, দেখা গেল ডিসক্রিমিনেশন, উইমেন, যে জিনিসটা জানতে চাচ্ছি, রিয়েল জিনিসটা কি জানতে চাচ্ছে, সেরকম একটি বা 2টি ওয়ার্ড আমরা প্রতিটা কোশ্চেনে দাগিয়ে রাখলাম। পরে আমরা ওখানে দাগিয়ে এবার কি করলাম, এবার আমরা সেই কম্প্রিহেনশনে ফিরে গেলাম। প্রথমে আমরা কোশ্চেন থেকে শুরু করলাম, এবার আমরা কম্প্রিহেনশনে চলে যাচ্ছি। কম্প্রিহেনশন বা হচ্ছে প্যাসেজ। আচ্ছা, এবার আমরা কম্প্রিহেনশনে যাচ্ছি। কম্প্রিহেনশনে যে দেখুন টেকনিকটা, কম্প্রিহেনশনে যে আমাদের কিন্তু পুরো কম্প্রিহেনশন পড়ার কোনো দরকার নেই। পুরো কম্প্রিহেনশন পড়ার কোনো দরকার নেই। আমি আবারও বলছি, আপনারা হয়তো অনেকের কাছে মনে হবে যে আমি কম্প্রিহেনশন টোটালটা না পড়লে কিভাবে অ্যান্সার করব। আসলে দেখবেন যে কোশ্চেনগুলো সাধারণত করা হয়, আমি অনেকগুলো কোশ্চেন দেখেছি, বেশিরভাগ কোশ্চেন করা হয় ওই যে আমরা বলেছিলাম যে স্পেসিফিক ডিটেইলস এর কোশ্চেন, বেশিরভাগ কিন্তু আপনার সেই স্পেসিফিক ডিটেইলস এর কোশ্চেনই করা হয়। 5টির মধ্যে হয়তো 3টি কোশ্চেনই আসে হচ্ছে স্পেসিফিক ডিটেইলস এর। তো স্পেসিফিক ডিটেইলস এর কোশ্চেনের জন্য পুরো প্যাসেজটা পড়া মানে হচ্ছে সময় নষ্ট করা, আর কিছুই না। সেখানে আপনি যেটা করবেন, কম্প্রিহেনশনে যে একটা টেকনিক ফলো করবেন সেটা হচ্ছে স্কিমিং টেকনিক। স্কিমিং টেকনিকটা কি জিনিস? স্কিমিং শব্দটা এসেছে, আমরা যখন কোন দুধে জাল দিই তার উপরে যে শটটা জমে আমরা কিন্তু বারবার করে শটটা উঠিয়ে দিই। স্কিমিংটা হচ্ছে ঠিক এই জিনিসটা, যে হচ্ছে প্রতিটা প্যাসেজে, দেখুন আমি দুটার মধ্যে রিলেট করি কিভাবে। প্যাসেজে আমি কি করব, শুরুর সেন্টেন্সটা করব এবং অন্য লাইনগুলো জাস্ট হচ্ছে এক নজর গুলিয়ে যাবে, কোনো ইম্পর্টেন্স দিয়ে না, জাস্ট এক নজর গুলিয়ে যাবে। গুলিয়ে আমি দেখবো যে কোথায় কোথায় আমার অ্যান্সারগুলো আছে, অর্থাৎ কোশ্চেনগুলো থেকে যে কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করেছিলাম সেই কিওয়ার্ডগুলো কোথায় কোথায় আছে। আমি কিওয়ার্ডগুলো যেখানে যেখানে পাবো সেখানে আমি কি করব, মার্ক করব। দেখা গেল কোশ্চেন নাম্বার 1 আছে একটি প্যারাতে, সেই জায়গা থেকে আমি 1 মার্ক করব। তারপরে একটা জায়গায় যে আমি বললাম কোশ্চেন অ্যান্সার 3, সেই 3 আমি মার্ক করে দেব। এভাবে জাস্ট লাইনের পাশে আমি 3 লিখে রাখবো, যাতে আমার পরবর্তীতে সুবিধা হয় অ্যান্সার করার সময়। তাহলে কি বললাম, ফার্স্টে কোশ্চেন, তারপরে কোশ্চেন থেকে কিওয়ার্ড, তারপরে হচ্ছে কম্প্রিহেনশন, স্কিমিং, জাস্ট একবার নজর বুলানো, আর কিছু না। এবার আমি কি করব, এবার হচ্ছে আমি জায়গাগুলো ফাইন্ড আউট করে ফেলেছি যে হচ্ছে আমার কোথায় কোথায় অ্যান্সারগুলো আছে। এবার যেটা করবেন, এবার হচ্ছে আপনি একজন অ্যাক্টিভ লার্নার, অ্যাক্টিভ রিডার হয়ে যাবেন। এখন আপনি ফোকাস করবেন, ফোকাস করে যে যে জায়গায় আপনার অ্যান্সারগুলো আছে সেই জায়গাগুলোতে আপনি যান এবং হচ্ছে সেখান থেকে আপনি অ্যান্সারগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন যে আপনার কোশ্চেন কি চেয়েছে, অ্যান্সারগুলো কি চেয়েছে, রাইট? এই জায়গাটাতে আপনার হচ্ছে 3 বডি পার্টস শুড বি ইন কোলাবোরেশন। তাহলে কি কি বডি পার্টস আপনার শুড বি ইন কোলাবোরেশন? আপনার আইস থাকতে হবে, হ্যান্ডস এন্ড হচ্ছে আপনার ব্রেইন। আচ্ছা, আপনারা বলবেন যে আইস ঠিক আছে আমি দেখছি, ব্রেইন ঠিক আছে আমি ব্রেইন কাজে লাগাচ্ছি, কিন্তু হ্যান্ডস কেন? হ্যান্ডস এই জন্য যে আপনি যখন আপনার প্যাসেজটা পড়বেন আপনি অবশ্যই একটা পেন ইউজ করবেন। প্যাসেজটা পড়ার সময়, লাইনগুলো পড়ার সময় আপনি পেনগুলো দিয়ে কিওয়ার্ডগুলো মার্ক করবেন এবং হচ্ছে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আপনার মনে হচ্ছে, মেইন সেন্ট্রাল আইডিয়াগুলো প্রকাশ করছে, সেখানে কিন্তু আপনি দাগিয়ে ফেলবেন। এটা খুব ভালো টেকনিক। এবং আমি আপনাদের বলবো যে হচ্ছে অ্যাক্টিভ রিডার হওয়ার জন্য যেটা আপনার হতে হবে, আপনার প্যাসেজে কিন্তু মনোযোগটা থাকতে হবে, ফোকাস করবেন এখানে। আপনি এটা চিন্তা করবেন না যে আমি আজকে এই পরীক্ষা দিয়ে যেয়ে তারপরে কি করব, আমি সিটি ফ্রাইড চিকেনে যাব নাকি হচ্ছে রয়্যালের বিরিয়ানি খেতে যাব। আপনার জন্য পরীক্ষার হলে এই ধারণাগুলো মাথায় না আসে। আপনার পরীক্ষা হলে আপনি যতই বোরিং হোক না কেন, আমাদের প্যাসেজগুলো আমরা সবাই জানি, লেটস বি ফ্র্যাঙ্ক, আমরা সবাই জানি খুবই বোরিং কিছু প্যাসেজ আছে যে প্যাসেজগুলো পড়তে হয়তো আমাদের ভালো লাগে না, কিন্তু ইটস আর কম্পিটিশন। এই প্যাসেজটা পড়ে আপনার বোঝাটা হচ্ছে এখানে জবটা ডিমান্ড করছে।
তো আপনার সেই কাজটি করতে হবে। আপনার ওখানে বসে আপনি চিন্তা করবেন না যে দূরে যে আমি আজকে কি করব, আজকের প্ল্যান কি, কালকের প্ল্যান কি। আপনি জাস্ট চিন্তা করবেন আমি পরীক্ষা হলে আছি, আমি পরীক্ষা হলে কোশ্চেনটা সুন্দরভাবে সলভ করবো। কনসেন্ট্রেট করতে হবে আপনার, জাস্ট কোশ্চেনে কনসেন্ট্রেশন থাকতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ইউ শুড রিড বিটুইন দ্য লাইনস। লাইনের মধ্যে যা আছে তা তো বুঝবেনই, লাইনের সেন্ট্রাল আইডিয়া কি, ভিতরে কি বোঝাচ্ছে সেগুলো আপনার জানতে হবে। তো তারপরে কোথায় যাবো আমরা? তারপরে হচ্ছে কিছু এমফাসাইজিং ওয়ার্ডস থাকে। এমফাসাইজিং ওয়ার্ডস কেমন থাকে আমি আপনাদের বলছি, যেমন হচ্ছে অনলি, ইচ, ইন পার্টিকুলার, ইনফ্যাক্ট, এই শব্দগুলো যখন পাবেন সেই জায়গাগুলোতে আপনি একটু নজরটা বেশি দিন। তো বলছিলাম যে আপনাদের যে জায়গাগুলোতে কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো যেখানে আপনি পাবেন তখনই আপনি বুঝে যাবেন যে এখানে কিছু মেইন আইডিয়া দেওয়া আছে বা এখানে কিছু ইম্পর্টেন্ট আইডিয়া দিয়ে দেওয়া আছে। সেই ওয়ার্ডগুলো কি আপনাদের জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই। সেই ওয়ার্ডগুলো আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন এবং এগুলো অনেকে মার্ক করে নেন, আমি সবগুলো হয়তো লিখতে পারবো না। আচ্ছা, অনলি, ইচ, ইন পার্টিকুলার, in particular, আমি মুখে বলে দিই, in particular, in fact, specifically, therefore, thus, as a result, এই ওয়ার্ডগুলো আমরা কখন ইউজ করি? as a result, in particular, আমরা যখন কোনো একটি প্যারার মধ্যে ওই প্যারার মেইন বা লাইনটি, সেন্টেন্সটি বলতে চাচ্ছি তখন কিন্তু এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত ব্যবহার করি। তো এই ফ্রেজগুলো যখন ব্যবহার হবে বা ওয়ার্ডগুলো যখন ব্যবহার হবে তখনই আপনি সতর্ক হয়ে যাবেন যে এখানে ইম্পর্টেন্ট কিছু বলা আছে। সো সেটা বোঝার চেষ্টা করতে হবে, কনসেন্ট্রেট করে টোটাল আইডিয়াটা বুঝতে চেষ্টা করবেন। এরপরে কি, কম্প্রিহেনশন হচ্ছে একটি ছোট এরিয়ার মধ্যে আপনার যা আছে তার মধ্যে যে আইডিয়াটা আছে সেটা বোঝা এবং সেখান থেকে প্রিসাইজ একটা থিঙ্কিং বা হচ্ছে প্রিসাইজ একটা নলেজ গ্যাদার করা, আর কিছুই। আপনার এখানে কি জানতে চাওয়া হচ্ছে, কেন আপনার প্যাসেজ সব জায়গাতে, আপনি শুধু বাংলাদেশের না, আপনি আইএলটিএস এর পরীক্ষা দেন বা হচ্ছে বাইরের দেশে যে কোনো পরীক্ষা দেন, জিম্যাট পরীক্ষা দেন, জিআই পরীক্ষা দেন, আপনার কিন্তু কম্প্রিহেনশন থাকছে। বা আমাদের দেশের ব্যাংক জব শুধু না, ইন্ডিয়ার ব্যাংক জব পরীক্ষাও কিন্তু কম্প্রিহেনশন আছে এবং সেখানে কম্প্রিহেনশন, অনেকগুলো কম্প্রিহেনশন দেওয়া হয়। তাহলে কম্প্রিহেনশন এত বেশি কেন দিচ্ছে, পরীক্ষাতে কেন আসছে? কারণ একটাই, আপনি যখন একটি ব্যাংকে কাজ করছেন আপনার কি করতে হচ্ছে, আপনার আশেপাশে অনেক ইনফরমেশন, সেগুলো থেকে আপনি কি গ্যাদার করার চেষ্টা করছেন। আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন, 60টি ব্যাংক আছে, আপনি হয়তো মার্কেটিং সেকশনে আছেন বা অন্য কোনো সেকশনে আছেন। এখন আপনার কাছে ডাটা আছে যে ব্যাংকগুলো, অমুক ব্যাংক 10% মার্কেট শেয়ার হোল্ড করছে, সে এত পার্সেন্ট মার্কেট শেয়ার হোল্ড করছে। এই যে ডাটাগুলো, সেগুলো থেকে আপনার কম্প্রিহেন্ড করতে হবে একটি ডাটা যে আপনার মার্কেটিং পলিসিটা কিরকম হতে পারে বা আপনি কোন দিকে কম্পিট করতে পারেন, কি একটি প্রোডাক্ট আনলে হচ্ছে যারা আপনার কনজিউমার তারা নিবে। এই জিনিসগুলো কম্প্রিহেন্ড করা একটি নির্দিষ্ট ডাটা সেট থেকে, সেগুলোকে আপনার কম্প্রিহেন্ড করাটাই হচ্ছে কম্প্রিহেনশনের উদ্দেশ্য। সো সেই উদ্দেশ্যটা সফল করার জন্যই বা আপনি করতে পারলে আপনি ব্যাংক জবের জন্য একজন সফল প্রতিযোগী হতে পারবেন। যার জন্য যেটা আপনার করতে হবে যে আপনার ওই কম্প্রিহেনশনের এরিয়ার মধ্যেই আপনার চিন্তা করতে হবে, কম্প্রিহেনশনের বাইরে কিন্তু না। আমি বারবার বলছি কম্প্রিহেনশনের মধ্যে। ধরুন একজন ইতিহাসের ছাত্র পরীক্ষা দিতে গিয়েছে, আমাদের দেশে তো ব্যাংক জবে যে কেউ পার্টিসিপেট করতে পারে। তো লেটস সে যে সে হিস্ট্রির ছাত্র, সে পরীক্ষা দিতে গিয়েছে। এখন কম্প্রিহেনশনে মধ্যযুগের কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা ধরুন মুঘল সাম্রাজ্য নিয়ে আলোচনা হচ্ছে। কম্প্রিহেনশনের প্যাসেজে যে কোনো কিছু টপিক আসতে পারে, তো এখানে মুঘল সাম্রাজ্য নিয়ে আলোচনা হচ্ছে। তো মুঘল সাম্রাজ্যের ভালো কিছু দিক এবং খারাপ কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করার পরে নিচে একটি কোশ্চেন করা হলো, যে কোশ্চেনের অ্যান্সারে ওই কম্প্রিহেনশনের মধ্যে ওই পরীক্ষার্থী দেখছে যে মাত্র এক লাইন লেখা আছে। তো পরীক্ষার্থী সে যেহেতু ইতিহাসের ছাত্র, সে চিন্তা করলো আমি তো এই ব্যাপারে অনেক জানি, তাই আমি আরো একটু বেশি লিখে দিই, 2-1 লাইন বেশি লিখে দিই, সেখান থেকে নাম্বার আমি বেশি পাবো। এই জিনিসটা তো আর কেউ লিখতে পারবে না, ইতিহাসের ছাত্র ছাত্র। তো সে কিন্তু লিখে দিল। এখানে আপনাদের কি মনে হয়, তার কি নাম্বার বেশি আসবে নাকি কম আসবে? আমি আপনাদের সার্টেনলি বলছি, আপনি 100% শিওর থাকুন, আপনি এখানে যত কিছুই নিজের নলেজ থেকে লিখুন না কেন, যতক্ষণ পর্যন্ত সেটা কম্প্রিহেনশনের ভিতরে না থাকছে, আপনি কোনো নাম্বার পাবেন না। বরঞ্চ এটা কি করবে, এক্সামিনারের মনে আপনার সম্পর্কে একটি নেগেটিভ অ্যাটিটিউড ক্রিয়েট করবে। তার মানেটা হচ্ছে আপনি এখানে আসলে কম্প্রিহেনশনে কি করতে বলা হয়েছে সেটা জানেন না। কম্প্রিহেনশন হচ্ছে আপনাকে একটা সেট বাউন্ডারি দিয়ে দিচ্ছে
এই বাউন্ডারিটার মধ্যে আপনারা দেখেছেন না, ফুটবল ফিল্ডে যেরকম একটি বাউন্ডারি দিয়ে দেওয়া থাকে, ওর মধ্যে খেলতে হয়। আপনার এখানে কম্প্রিহেনশন প্যাসেজটা হচ্ছে আপনার সেই বাউন্ডারি। আপনার কোনো অ্যান্সার বের করতে হলে এর মধ্য থেকে বের করতে হবে। আপনি নিজের প্রিডিটারমাইন্ড কোনো আইডিয়া কিন্তু নিয়ে আসতে পারবেন না, আপনার কোনো অ্যাজাম্পশন নিয়ে আসতে পারবেন না। আপনি কিছু জানেন এই সম্পর্কে, কিন্তু সেটা প্রয়োগ কিন্তু এটা করার জায়গা না, সেটা প্রয়োগ করার জায়গা হচ্ছে ফোকাস রাইটিং। সেটা কিন্তু আপনি কম্প্রিহেনশনে প্রয়োগ করবেন না। কম্প্রিহেনশনে যা বলা হয়েছে সেটা আপনার এক্সিস্টিং আইডিয়ার পক্ষে যাক বিপক্ষে যাক, আপনার এই প্যারাগ্রাফ থেকেই কিন্তু কোশ্চেন সলভ করতে হবে। আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখি যে অনেক পরীক্ষার্থী এই বিষয়টা ধরতে পারে না। তারা হচ্ছে সাধারণত রিসেন্ট টপিক নিয়ে এই কোশ্চেনগুলো আসে, তারা কিন্তু নিজেদের নলেজ কিছুটা ওর সাথে কাজে লাগিয়ে দেন, যে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করার সময় তারা নিজেদের এই কম্প্রিহেনশন পড়ার আগে যে জিনিসগুলো তারা পড়েছে সেখান থেকে কিছু জিনিস ওর সাথে যুক্ত করে দেন, যেটা দ্যাটস আ ব্যাড আইডিয়া। এখানে আপনি কোনো নাম্বার পাবেন না, আপনার নেগেটিভ একটা, আপনার প্রতি একটি নেগেটিভ অ্যাটিটিউড ক্রিয়েট হবে। তাহলে আপনি কেন করবেন এটা? আপনি জাস্ট কম্প্রিহেনশনের মধ্যে যেটুকু ইনফরমেশন আছে, আপনার অ্যান্সার যদি এক লাইনের হয় আপনি এক লাইনে অ্যান্সার করবেন, নো প্রবলেম। এক্সামিনার জাস্ট ইন পার্টিকুলার আপনার কাছ থেকে ওইটুকুই চাচ্ছে, স্পেসিফিক একটা আইডিয়া চাচ্ছে। আপনার কাছ থেকে আপনি কি জানেন আরো সেগুলো কিন্তু জানতে চাচ্ছে না। সেগুলো জানতে চাওয়ার জন্য জায়গা হচ্ছে ফোকাস রাইটিং। তাহলে কি বললাম, আপনার হচ্ছে আউটসাইড কোনো নলেজ এই কম্প্রিহেনশনের মধ্যে টেনে আনা যাবে না। আর কি দরকার? এক্সট্রিম পজিশন। আচ্ছা, কিছু জায়গা থেকে এটা একটা টিপস বলতে পারে। টিপসটা কি? কিছু ওয়ার্ড দেখে, এই যে কিছু ওয়ার্ড দেখে বললাম যে এগুলো দেখে বোঝা যায় যে ওখানে ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করছে, সেরকমই আরো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখলে বোঝা যায়। ধরুন একটা সাধারণত এমসিকিউ আমাদের কম্প্রিহেনশন আসে না, তারপর যদি কখনো ট্রু ফলস বা এই ধরনের এমসিকিউ আসে, আপনারা কিছু ওয়ার্ড দেখে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে এক্সট্রিম কিছু ওয়ার্ড আছে, এগুলো সাধারণত অ্যান্সারটা হয় না। 90% কেসে এগুলো অ্যান্সার হয় না। যেমন এগুলো কি হতে পারে? এটা হতে পারে অলওয়েজ, এভরি, অনলি, নো, নেভার, মাস্ট, অল। এই যে সবাইকে বোঝাচ্ছে, প্রত্যেককে বোঝাচ্ছে, কখনোই না, এরকম জোর দিয়ে বলছে। অর্থাৎ এক্সট্রিম যে পয়েন্টগুলো, এগুলো যখন আপনার এমসিকিউতে বা ট্রু ফলসে আসবে, আপনারা বুঝে নেবেন যে এটা আসলে রাইট অ্যান্সার না 90% অফ দ্য কেস। সো 90% কেসে যেহেতু এটা হয়, 10% কেস কিন্তু বাকি রয়ে যায়, যার ফলে এই ওয়ার্ডগুলো থেকে কিন্তু আপনার জন্য ট্র্যাপ সেট করাও হতে পারে। হয়তো কম্প্রিহেনশন জিনিসটা উল্লেখ আছে, সো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অ্যান্সার হতে পারে। তো এই জায়গাটাতে আপনাদের একটু সতর্ক হতে হবে। আচ্ছা, এখন আবার আমরা ফিরে আসি যে হচ্ছে কম্প্রিহেনশনে, যেহেতু এটা এমসিকিউ বেসড কোশ্চেনের জন্য ছিল, মাঝে মাঝে হয়তো এমসিকিউ বেসড কোশ্চেন আসতে পারে, ওখানে কোনো সেট গাইডলাইন নাই যে আমার হচ্ছে এমসিকিউ বেসড কোশ্চেন ওখানে হতে পারবে না বা ট্রু ফলস থাকতে পারবে না। এনিওয়ে, যেহেতু আসে না, সেহেতু আমরা এটা নিয়ে এখানেই শেষ, এটা নিয়ে আর ডিটেলস বলবো না। আচ্ছা, আর কি জিনিস নিয়ে আমাদের সতর্ক হতে হবে কম্প্রিহেনশনে? কম্প্রিহেনশনে আপনারা হচ্ছে পসিবিলিটি এবং সার্টেনিটি দুটির মধ্যে একটা ক্লিয়ার গ্যাপটা বুঝতে চেষ্টা করুন। ধরুন আমাদের কোভিডে কোনো একটা জায়গায় কোনো একটা কম্প্রিহেনশনে আর্গু করা হলো যে হচ্ছে প্রথমে যখন আমাদের এখানে করোনা এসেছিল তখন ধারণা করা হয়েছিল বাংলাদেশে 4 কোটি লোক করোনাতে আক্রান্ত হবে। তো ধারণা করা হয়েছিল, খেয়াল করে দেখুন। এখন নিচে একটি কোশ্চেন আসলো এরকম যে হচ্ছে বাংলাদেশের কত লোক করোনাতে আক্রান্ত হয়েছে। তো আপনি কম্প্রিহেনশন যদি খুব ভালো মতো না করেন বা ওই যে আইডিয়াটা যদি ঠিক মতো খেয়াল না করেন, যেটা বলছিলাম যে যদি ফোকাস না করেন ওখানে, তাহলে আপনি কিন্তু এটা দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা কনফিউজ করার জন্যই দেওয়া হয়। অনেক পরীক্ষার্থী ওখানে লিখে আসবেন যে হচ্ছে 4 কোটি লোক করোনায় আক্রান্ত হয়েছে। খেয়াল করে দেখুন, ইনফরমেশনটা ছিল যে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশে 4 কোটি লোক করোনাতে আক্রান্ত হবে। ওখানে কিন্তু কোথাও বলেনি যে বাংলাদেশে 4 কোটি লোক করোনাতে আক্রান্ত হয়েছে। কিন্তু আপনার কোশ্চেন করা হলো যে কতজন লোক করোনাতে আক্রান্ত হয়েছে, আপনি অ্যান্সার করে আসলেন 4 কোটি লোক। এক্সামিনার জাস্ট একটা 0 দিয়ে দিবে এবং হচ্ছে আপনার পরবর্তী কোশ্চেনগুলোতে আপনি খুব ভালো নাম্বার এক্সপেক্ট করতে পারেন, কারণ আমরা
আপনার জন্য একটি নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যাচ্ছে। সো এখানে যেটা ব্যাপার, আমাদের ধারণা এবং ফ্যাক্ট দুটোর মধ্যে একটি ক্লিয়ার বাউন্ডারি টানতে হবে, একটি ক্লিয়ার লাইন টানতে হবে। সেটা কি, আমরা দেখবো যে কোনটা ধারণা, কোনটা পসিবিলিটি এবং কোনটা হচ্ছে সার্টেনিটি। আমরা সেই জায়গায় আমরা যদি কম্প্রিহেনশনের মধ্যে এটা লেখা থাকতো যে বাংলাদেশে 4 কোটি লোক আক্রান্ত হওয়ার ধারণা করা হয়েছিল এবং পরবর্তীতে আক্রান্ত হয়েছে মাত্র 3 লাখ, সেখান থেকে আপনি ফ্যাক্টটা নিতে পারতেন। কিন্তু আপনি না বুঝেই ওই যে ধারণা করা হয়েছিল সেখান থেকে ইনফরমেশনটা নিয়ে নিলে কিন্তু এখানে প্রবলেম। সো এখানে আপনারা একটু খেয়াল রাখবেন। একইভাবে আরো একটা জায়গায় স্টুডেন্টদের কনফিউজ করে দেওয়া হয়, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, মিসরিপ্রেজেন্টেশন অফ ইনফরমেশন। কিভাবে? ধরুন হচ্ছে একটি কম্প্রিহেনশনের মধ্যে আছে স্টুডেন্টদের 50% ফুটবল খেলায় অংশগ্রহণ করবে। খেয়াল করে দেখুন, শিক্ষার্থীদের 50% একটি খেলাতে অংশগ্রহণ করবে। আচ্ছা, কোশ্চেনের ওখানে এসে বললো যে একটি কোশ্চেনে যে ট্রু ফলস আইডেন্টিফাই করো, বা হচ্ছে কত পার্সেন্ট শিক্ষার্থী, ধরুন এমনিতেই কোশ্চেন করলো যে কত পার্সেন্ট শিক্ষার্থী খেলাতে অংশগ্রহণ করেছিল বা কত পার্সেন্ট ছেলে খেলাতে অংশগ্রহণ করেছিল। আপনি লিখে দিলেন 50% ছেলে খেলাতে অংশগ্রহণ করেছিল, রাইট? অ্যান্সার কি কারেক্ট হবে? অনেকে হয়তো মিস করে গেছেন। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম 50% শিক্ষার্থী, আমরা কিন্তু একবারও বলিনি 50% ছেলে। যখনই আপনি বলছেন যে 50% শিক্ষার্থী, তাহলে আপনি 50% ছেলে নাকি 50% মেয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি কিছু বলতে পারছেন না। তো অ্যান্সারে হঠাৎ করে কিন্তু বলে দেওয়া যাবে না যে হচ্ছে 50% ছেলেই খেলায় অংশগ্রহণ করেছে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের সবারই খেয়াল রাখতে। তো এই যে আজকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোকে আমি আবার একটু সামারাইজ করব এবং তার সাথে আজকে কম্প্রিহেনশনের প্রথম ক্লাসটা শেষ করব। সেটি হচ্ছে কম্প্রিহেনশন খুবই ইজি একটি আইডিয়া, এখান থেকে নাম্বার পাওয়াটা খুবই ইজি। আমি যেটা আপনাদের বললাম, এখান থেকে আপনার 20-এর মধ্যে 17-18 পাওয়া সম্ভব, যেটি অন্য জায়গাতে হয়তো কঠিন। তো এই সহজ সুযোগটি আপনারা হেলায় হারাবেন। আপনারা চেষ্টা করবেন এই জায়গা থেকে যেহেতু 18 বা 17 পাওয়া সম্ভব, এই 17-18 আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তার জন্য আমি কি বললাম, আপনাদের প্রথমত পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে। আপনারা ইংরেজি যে কোনো ম্যাগাজিন দিয়ে শুরু করুন বা হচ্ছে ডেইলি স্টার করুন, সেটাই হোক না কেন, পড়াশোনার একটা অভ্যাস কন্টিনিউ করুন, সবসময় পড়াশোনার একটি অভ্যাস তৈরি করুন। এটা আপনাদের হেল্প করবে কম্প্রিহেনশনে, ফোকাস রাইটিং এবং আদার জায়গায়। ভোকাবুলারি ডেভেলপ করুন, সবাই প্রতিদিন 10টি করে ওয়ার্ড শেখার চেষ্টা করুন, যেটি আপনাদের পরবর্তীতে যে কোনো জায়গায় এবং পরবর্তী জীবনেও আপনাদেরকে হেল্প করবে। তারপরে কি বললাম যে হচ্ছে আপনারা যখন কম্প্রিহেনশনটা সলভ করবেন, কম্প্রিহেনশন সলভ করার সময় আপনারা শুরুটা করবেন কোশ্চেন দিয়ে, নট উইথ দ্য প্যাসেজ। কম্প্রিহেনশন অবশ্যই কোশ্চেন দিয়ে সলভ করার চেষ্টা করবেন। কোশ্চেনগুলো থেকে কিওয়ার্ড মার্ক করবেন, কোশ্চেনের মধ্যে কিওয়ার্ডস থাকে, 2টি বা 1টি ওয়ার্ড মার্ক করবেন, যেটি ওই কোশ্চেনটার সম্পূর্ণ ভাগটা বহন করছে। যে ওই ওয়ার্ডটা শুনতে বোঝা যাচ্ছে যে কোশ্চেনে কি আস্ক করছে, এরকম 2টি ওয়ার্ড আমি এই জিনিসটা নিয়ে আমার পরের ক্লাসে আলোচনা করবো, বা আপনাদের কম্প্রিহেনশনটি যখন এর পরেরটা সলভ করে দিব তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কিওয়ার্ডস বলতে কি বোঝাচ্ছি। ওকে, তো কোশ্চেনের তাহলে কিওয়ার্ডগুলো আপনি মার্ক করলেন, প্লাস হচ্ছে আপনি প্রথমে প্যাসেজে না যেয়ে কোশ্চেনগুলো দেখলেন, 1 মিনিটের মধ্যে কোশ্চেনগুলো কিওয়ার্ড মার্ক করা হয়ে গেছে। এবার আপনি কি করলেন, এবার হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো আপনার কাছে আছে, মার্ক করা আছে, এবার হচ্ছে আপনি প্যাসেজে ফিরে গেলেন, যে আপনি স্কিমিং করলেন, প্যাসেজটা পড়ার সময় দেখলেন যে এই কিওয়ার্ডগুলো কোথায় কোথায় আছে। ঠিক আছে, আমি বলেছি এই যে আপনার ডিটেইলস, স্পেসিফিক ডিটেইলস রিলেটেড কোশ্চেনই বেশিরভাগ আসতে দেখা যায়। আমি কয়েকটা কোশ্চেন দেখেছি, সবই হচ্ছে স্পেসিফিক ডিটেইলস রিলেটেড কোশ্চেনই আপনার বেশি আস্ক করা হয় রিডিং কম্প্রিহেনশন। সো আপনি যেটা করবেন যে স্কিমিং করে এই যে আপনি যে কিওয়ার্ডগুলো ওখানে আইডেন্টিফাই করে রেখেছিলেন কোশ্চেন থেকে, সেই ওয়ার্ডগুলো কোথায় কোথায় আছে কম্প্রিহেনশন, সেই জায়গাগুলো আপনি আইডেন্টিফাই করবেন। করে ওখানে হচ্ছে যেমন কোশ্চেন নাম্বার 1 ওখানে মার্ক করে রাখবেন, কোশ্চেন নাম্বার 2 মার্ক করে রাখবেন। এবার আপনি ওই জায়গাগুলো ভালো মতো পড়বেন, ফোকাস দিয়ে একবারে সুন্দরভাবে ওটার মিনিংটা বোঝার চেষ্টা করবেন এবং কোশ্চেনে অ্যান্সার করবেন। ঠিক আছে,
যদি আপনার পুরোটো স্পেসিফিক ডিটেলসের জন্য পুরো কম্প্রিহেনশন করা না দরকার হয়, তাহলে আমি কেন শুধু শুধু সময়টা নষ্ট করব? এটা হচ্ছে ব্যাপার। সো স্টুডেন্টস, আমার মনে হয় যে এরপরে এই কম্প্রিহেনশনে ক্লাসটি করার পরে এবং আইডিয়া পাওয়ার পরে আপনারা 90% অফ দ্য কেসেস কোশ্চেন সলভ করতে পারবেন নিজেরা এবং রিডিং হ্যাবিটটা তৈরি করবেন সবাই। তারপরেও আমরা হয়তো আমাদের পরের ক্লাসে আমরা একটি কম্প্রিহেনশন সলভ করি, আপনাদের দেখিয়ে দিব যে বাস্তব ওয়েতে মানে আপনারা কীভাবে সলভ করবেন, তাহলে আপনারা হয়তো লার্নিংটা আরও একটু ভালো হবে। তো থ্যাঙ্কস, আপনারা সুন্দরভাবে শুনেছেন। এখন এই জিনিসটা প্রয়োগ করতে পারলে কম্প্রিহেনশনে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, ততদিন পর্যন্ত ভালো থাকুন। আমরা আবারও আমাদের পরের ক্লাস নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো।